এমন সময় উজান টিউলিপ থেকে ফিরে এসে ওর গাড়ির চাবি ওয়ালেট সব ড্রেসিংয়ে রেখে হিয়ার পাশে গিয়ে দোলনায় বসে পড়ে। হিয়া উজানের কাঁধে মাথা রেখে উজানের আঙুলের ভাঁজে ওর আঙুল ডুবিয়ে নিলেই। মা এই ঘরে ঘুমোচ্ছে যে? মার শরীর ঠিক আছে? হুম, এমনি। মা পুরো ঠিক আছে, তুমি ভেবো না। তুমি কি করছো এখানে এই একা একা? এমনি ঘরে কেমন একটা দম বন্ধ লাগছিল, তাই এখানে এসে। তোমার ওটি কেমন হলো? এই ওটিটা নিয়ে খুব তো ভয়ে ছিলা। সাকসেসফুলি এটাকে ফিনিশ করতে পেরেছি আজ। এবার আমাদের বাবুটা সুন্দর করে পৃথিবীতে আসবে তো উজান? আসবে হিয়া, কথা দিচ্ছি। তোমার বুকে মুখ ডুবিয়ে খুব থাকতে ইচ্ছে করছে যে। থাকি। পিচ্চিটা আবার কবে থেকে পারমিশন নিতে শুরু করলো শুনি? মাথার চুলগুলো একটু বিলি কেটে দাও না, খুব ধরেছে মাথাটা। দিচ্ছি। আর দোলনায় দোল দাও না পা দিয়ে ঠেলে। খালি আবদার। আবদারই তো আমার মিষ্টি বরটা। একটা ঝড় সামলে উঠে চ্যাটার্জি মেনশন এখন আবার আগের মতোই পরিপূর্ণ শান্তিতে ভরপুর। বড় ঠাম্মাদের নিজ মানসিকতা, নিজ চিন্তাধারা এখন আর হিয়াকে বা বাড়ির কাউকে স্পর্শ করতে পারবে না। এতে সবাই যেন একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলতে ব্যস্ত। এদিকে সময়গুলো যেন দেখতে দেখতে ফুরিয়ে আসতে চাইছে। নীলিমার আর 1 মাস বাদে ডেলিভারির ডেট ঠিক হয়ে আসে। এদিকে হিয়ারও কনসিভ করার 1 মাসের একটু বেশি সময় চলছে। বাড়িতে সবার মাঝে এক অন্যরকম চঞ্চলতা দেখা মেলে। তবু এত এত আনন্দের মাঝে হিয়ার ভয় একটাই, তার এই বাচ্চারা শান্তিতে পৃথিবীতে আসবে তো। আগেরবারে ধাক্কাটাতেও সে সামলে নিতে পেরেছিল। অনেক কষ্টে নিজেকে আবার স্বাভাবিক করে সবটা শুরু করেছিল। কিন্তু দ্বিতীয়বার এরকম কিছু হলে তো কারো সাধ্য থাকবে না তাকে শান্ত করার। ভোরের আলো তখনও ফোটেনি, তার আগে ঘুম ভেঙে আসে হিয়ার। গত 2 দিন থেকে মনটা কীরকম ছটফট করছে তার। মনে হচ্ছে সব আছে চারপাশে তার, কিন্তু সব কিছু যেন তার চারপাশে থেকেও নেই। হিয়া চোখ বন্ধ করে অনেক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ব্যালকনিতে গিয়েও একা একা আর তার হাঁটতে ইচ্ছে করছে না। বাধ্য হয়ে উজানকে ডাকতে শুরু করে হিয়া। তার এখন উজানের সাথে গল্প করতে ইচ্ছে হচ্ছে খুব, খুব মানে খুব। হিয়ার ডাকে তড়িৎ বেগে ঘুম থেকে উঠে পড়ে উজান। আলতো করে হিয়াকে জড়িয়ে জানতে চাই তার হিয়া পিচ্চিটার কোনো অসুবিধা হচ্ছে নাকি আবার। শরীর খারাপ লাগছে তোমার? না, মনটা খারাপ লাগছে, কেমন একটা অস্থির অস্থির বোধ হচ্ছে। ভয়ের তো কিছু নেই, এখন সব তো আস্তে আস্তে ঠিক হচ্ছে, তাহলে এত অস্থিরতা কিসের? আমি আছি না? জানি না উজান, মনের মধ্যে কেমন একটা ভয় বাসা বাঁধছে যেন। কেমন একটা চিন্তা মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে আবার না সব উলট পালট হয়ে যায়। হিয়ার প্রশ্নে উজান হিয়াকে নিজের বুকে আরো শক্ত করে চাপটে ধরে, হাত বুলে দেয় হিয়ার মাথায়। তোমাকে আমি একটা কথা বলেছি না, আমাদের সাথে সবসময় তাই হয় যা আমরা নিজেদের সাথে ভেবে রাখি। আমরা যদি সবসময় একটা খারাপ চিন্তা নিয়ে নিজেদের ওই চিন্তার মাঝে হারিয়ে ফেলি, দেখবা তখন আমাদের সাথে ওই খারাপ জিনিসটাই ঘটে। তাই তো আমি তোমাকে সবসময় বলি ভালো চিন্তা করতে, ভালো ভাবতে। হয়তো। বলছি কি, চলো না বেলকনিতে গিয়ে দোলনাটায় বসি। এই ঘরের মধ্যে কেমন একটা দম বন্ধ বন্ধ লাগছে। আর ঘুমটা কে দেবে শুনি? কালকে রাতেও ঠিক করে ঘুমাওনি। এভাবে করলে তো শরীরটা আরও খারাপ করবে হিয়া। না, করবে না। একটু পর এসে এখন আবার ঘুমিয়ে যাব দুজনে। চলো না, প্লিজ। উজান হিয়াকে না করতে পারে না। দুজনে মিলে ব্যালকনিতে এসে ওদের প্রিয় দোলনাটায় বসে যায়। হিয়া মাথা রাখে উজানের বুকে। উজান হিয়াকে আগলে ধরে দোলনাটা পা দিয়ে হালকা দুলাতে থাকে। একটু পর হয়তো আলো ফুটবে, তাই প্রকৃতি এখন আলো আঁধারের এক মাধুর্যতে মিশে যাচ্ছে। সাথে সেই আবছা সাদা কালো রং এসে ছুঁয়ে যাচ্ছে উজান হিয়া দুজনকেই। তোমাকে শুধু শুধুই জাগিয়ে তুললাম। আবার সকাল সকাল টিউলিপ গিয়ে ডিউটি করতে হবে। তুমি যাও বরং গিয়ে ঘুমাও। না, আজকে আর সকালে যাব না টিউলিপ। দুপুরে একদম লাঞ্চ করে ডিউটিতে জয়েন করব। তার মানে দুপুর অবধি আজকে আমি আবার তোমায় পাবো? আর তুমি কি করছো? পড়াশোনা শেষ নাকি ওটা করতে হবে না তোমার? এবারে করবো তো। ওটা তো করতেই হবে, তাই না বলো? ওটা না করলে কি তুমি আর আমাকে এই বাড়িতে থাকতে দিবে? তাই বলছি যে আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। এটা ডক্টরি পড়া হিয়া, ছেলে খেলা না। টিউলিপ যেতে পারছো না, আমি ওদিকটা ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু বাড়িতে পড়াশোনা এমবিবিএস দিয়েই শেষ, আর বাকি কিছু অ্যাকসেপ্ট করতে হবে না।
আমার না তোমাকে ডেকে তুলে আনাটাই ভুল হয়েছে জানো। এসব পড়াশোনার কথা শুনতে আমি তোমায় ডাকলাম। কোথায় আমার মনটা খারাপ, একটু মিষ্টি মিষ্টি করে মিষ্টি মিষ্টি কথা বলবে আমার সাথে, তা না করে তুমি কি করছো? অসহ্য একেবারে। আচ্ছা সরি, এই যে কান ধরছি, দেখি তাকাও এদিকে। আর গাল ফুলিয়ে থাকতে হবে না। আরে পিচ্ছি তাকাও, না হলে কিন্তু কাতুকুতু দেবো এবার। দেবো কি? দিলাম কিন্তু। বলে উজান হিয়ার পেটে পিঠে কোমরে ক্যাতেকুচো দিয়ে ভরিয়ে দিতে থাকে। আর শুরু হয় হিয়ার খিলখিল হাসি। ভোরের আলো ফোটার সাথে পাখিদের কিচিরমিচির শব্দ, তার সাথে উজান হিয়ার এই মন কাড়া হাসি মুহূর্তেই পরিবেশটাকে একটা অন্যরকম শান্তি এনে দেয়। হিয়ার মনটাকে শান্ত করতে উজান এই ভোরের আলোটা আরও একটু গভীরভাবে ফুটতেই হিয়াকে নিয়ে আসে গড়ির মোড়ে। উদ্দেশ্য হচ্ছে ভোরের এই স্নিগ্ধ পরিবেশের হিমশীতল বাতাসে একান্তে একটু সময় কাটাবে তারা। দুজনে হাঁটছে। খেলার মাঠটাতে এই নিয়ে প্রায় 3বার তাদের পাক লাগানো শেষ হয়েছে, কিন্তু এর বেশি হিয়াকে নিয়ে হাঁটাহাঁটি করা এই মুহূর্তে তার উচিত হবে না বলে উজানের বোধ হতে উজান হিয়াকে নিয়ে আসে মোড়ের একটা টং দোকানটার সামনে। দোকানে মামা কেবলই দোকানে সিট তুলছে, আর মামার যে গিন্নি উনি ব্যস্ত কোলের ওই 1-1.5 বছরের বাচ্চাটাকে কোলে আগলে। পাট খড়িটা ভালো করে চুলোয় ভরে আগুন জ্বালিয়ে চায়ের কেটলিটা চুলের ওপর দিয়ে চা গরম করতে। এখনও খুব একটা মানুষের দেখা পাওয়া যায়নি এই রাস্তার মোড়ে। গুটি কয়েক মানুষ হাঁটতে বেরিয়েছে। কিছুজন আবার কাজের উদ্দেশ্যে এই সাত সকালে খুঁজছে রিক্সা বা অটো। উজান হিয়াকে নিয়ে এসে বসলো সামনে মেলা দেওয়া বেঞ্চিটার মাঝে। হাতের ইশারায় মামাকে বোঝালো 2টো চা দিতে। হিয়া উজানের কাঁধে মাথা রেখে মনোযোগ দিয়ে দেখছে মামির চা রান্নার আয়োজন। সাথে একটা জিনিস খুব মনে টানছে হিয়ার। হিয়া এক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে একটা মায়ের সংগ্রাম। আপনি যেভাবে বাচ্চাটাকে কোলে নিয়ে কাজ করছেন, আপনার অসুবিধা হচ্ছে না? অসুবিধা থাকলেও করার কিছু নেই মা। এইটাই আমাদের রুজি রোজগারের উপায়। এটা দিয়েই আমাকে পেট চলে। বাচ্চাটাকে ভালো খাবার দিতে পারি। আপনি তো ওকে একটা জায়গায় রেখে দিয়ে বলা তো যায় না, আগুনের সামনে নিয়ে বসে আছেন এইভাবে। সবসময় থাকি না, আজকেই এরকম হলো। কাল রাত থেকে বাচ্চাটার গা গরম, আমার কোল থেকে নামতেই চাইছে না। ওই জন্যই তো ধরে ধরে বসে আছি। সে কি কথা, গা গরম আর ওকে আপনি এইভাবে? উজান, একটু দেখো না বাচ্চাটাকে, কি হয়েছে ওর? হিয়ার কথায় উজান উঠে বাচ্চাটাকে দেখে। বাচ্চাটাকে ধরতে সে খ্যাক খ্যাক করে ওঠে। তার মা ছাড়া যেন অন্য কারো স্পর্শ এই মুহূর্তে তার একদমই সহ্য হচ্ছে না। হিয়া উঠে বাচ্চাটাকে কোলে নিতে চায়, কিন্তু সে তার মার কোল ছেড়ে হিয়ার কোলে আসতে নারাজ। উজান হিয়ার চোখে মুখে বাচ্চাটার জন্য এক অন্যরকম অস্থিরতা লক্ষ্য করে। দোকানের মামাটাকে ওর কার্ড দিয়ে বলে, ভয়ের কিছু নেই, ভাইরাল ফিভার হতে পারে। আপনি সময় করে আজ একবার টিউলিপ হসপিটালে নিয়ে গেলেই বাচ্চাটাকে ডক্টর দেখে নেবে, কোনো খরচ লাগবে না। উজান চ্যাটার্জির নাম বলেই হয়ে যাবে। হিয়া উজান দুজনে গিয়ে আবার বসে যায়। দোকানে মামা ওদের দুজনের হাতে চায়ের কাপ ধরে দিয়ে আবার নিজের কাজে মনোনিবেশ করে। এর মধ্যেই আরও একজন এসে দোকান থেকে নিজের জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনে সামনে হাঁটতে শুরু করে। এর মধ্যে আলো অনেকটা ফুটে যায়, কিন্তু আকাশ মেঘলা থাকায় সূর্যের কিরণ খুব একটা গায়ে এসে লাগে না। উপরন্তু এই সকালের ঠান্ডা বাতাস মনটাকে আরও শীতল করে তোলে। আমার হিয়ানের জ্বর আসলে হিয়ানও তখন আমার কোল ছাড়া আর কারো কোলে চড়তে চাইবে না, তার বাবারও না। বলেছে আপনাকে, আমার মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝবেই না। দেখো তুমি। কচু দেখবো আর কি সিকিউরিটি যে আমাদের মেয়ে হবে যদি ছেলে হয় তখন? তোমার কি চাই শুনি? আমার এখন আর কোনো চাওয়া পাওয়া নেই উজান, ছেলে হোক কিংবা মেয়ে, আমি শুধু একটা বাচ্চা চাই। তুমি এরকম হতাশ হয়ে কথা বললে আমার কি ভালো লাগে বলো তো হিয়া? আসবে তো হিয়ান, তাই না বলো? কিসের এত ভয় পাচ্ছ তুমি? আমি বলছি তো, আমি আছি পাশে। হুম, আর বলবো না এভাবে। দেখো আমি হাসছি, তুমি আছো তো আমার পাশে, কিসের আর ভয় আমার, তাই না বলো? উজান হিয়াকে জড়িয়ে হিয়ার মাথাটা নিজের বুকে রাখে। হিয়ার মনের ভয়টা এবার কোথাও না কোথাও গিয়ে উজানের মনের মধ্যেও বাসা বাঁধতে শুরু করছে। উজান নিজেকে বুঝে নেয় এটা তাদের মনের ভুল, এরপর যা হবে সব ভালো হবে। এমনই সময় পাশ দিয়ে একটা বাঁশিওয়ালা মামা বাঁশি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছিল। কি সুন্দর সেই বাঁশির ধ্বনি, কি স্নিগ্ধ সেই সুর। ভোরের এই স্নিগ্ধতাকে হাজার গুণ মায়ার ভরিয়ে তুলেছে এই বাঁশির সুরতাল। হিয়া বায়না ধরল সে উজানের বুকে মাথা রেখে
এই বাঁশির সুরটা শুনতে চাই কিছুক্ষণ। উজান লোকটাকে ডেকে 100 টাকার দুটো নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, একটু কিছুক্ষণ এই বাঁশির সুর বাজিয়ে তাদের শোনাতে। 100 টাকার ওই চকচকে নোটটা দেখে লোকটার চোখ মুখ খুশিতে ভরে গেল। উস্কো খুস্কো চুলগুলো ঠিক করে উনি সামনের রাস্তায় হাঁটু গেড়ে বসে গেলেন। বাঁশিটা হাতে নিয়ে হালকা একটা কাশিতে শুরু করলেন বাঁশি বাজানো। বাঁশির এই মনোমুগ্ধ করা একটা আওয়াজের সাথে মনটা হালকা নেমে আসলো হিয়ার। দুজনে চুপচাপ চায়ের কাপে চুমুক দিচ্ছে আর আনমনে নিজেদের হাতের ভাঁজে গুজে রাখা হাতটার মধ্যে তাকিয়ে চোখ মেলে দেখা কল্পনার জগতের ভিড়ে হারিয়ে যেতে চেষ্টা করছে। হিয়ার আমার কোলে আসবে তো উজান? আসবে, আমি কথা দিচ্ছি। আজ 1 সপ্তাহ পর উজান সেদিন ঠিকই বলেছিল, আমরা আমাদের চিন্তাতে যত খারাপ ভাবনা নিয়ে আসবো আমাদের সাথে ঠিক ততটাই খারাপ হবে। আর তাই হয়তো সৃষ্টিকর্তা হিয়ার আবার এক কঠিন পরীক্ষা নিতে ইচ্ছে পোষণ করছে। গত 2 দিন ধরে হিয়ার পেটটা মাঝে মধ্যেই চালা দিয়ে উঠছে, কিন্তু সেটা সাময়িক, বেশি সময়ের জন্য না। আজকে বিকালে সে ব্যথাটা হালকা নড়েচড়ে বসতেই হিয়া উজানকে সন্ধ্যের মধ্যেই বাড়িতে আসতে বলে। তার কেন জানি মনটা আজ একটু বেশি খচখচ করছে। উজান সময় সুযোগ বুঝে সন্ধ্যাতে না পালেও রাত 8টার কাছাকাছি সময় বাড়িতে আসে। হিয়ার ব্যথাটা এখন না থাকলেও মাথাটা খুব ঝিমঝিম করছে। উজান এসে নিজেকে ক্লিন করে হিয়াকে নিয়ে বসে যায়। তেলের বোতল থেকে তেল ঢেলে হিয়ার মাথায় তেল মালিশ করতে থাকে। উজান, একটা কথা না তোমায় বলা হয়নি। কি কথা হিয়া? আর আসছি থেকে এরকম অস্থির কেন লাগছে তোমাকে? আমার না 2 দিন থেকে পেটটা খুব ব্যথা হচ্ছে। হোয়াট? হ্যাঁ, মানে ওই সাময়িক, ধরো এখন শুরু হচ্ছে, আবার 10 মিনিট পর গিয়ে আর ব্যথাটা নেই, কিন্তু যখন হয় তখন খুবই তীব্রভাবে ধরা দেয়। তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি হিয়া? আমি ভেবেছিলাম ব্যথা তো এরকম অনেক সময় হয়, তাই আর গায়ে লাগাইনি। তার উপর কি সব খেলাম না সেদিন অনুষ্ঠানে, তাই ভাবলাম ওই জন্যই হয়তো। কিন্তু আজ আবার বিকেলের দিকে ব্যথাটা গা ছাড়া দিয়ে উঠলো, তাই তোমাকে বাড়িতে ডেকে নিয়ে আসলাম। হিয়ার কথায় উজান হিয়ার মাথায় তেল মাখা বাদ দিয়ে হিয়ার সামনে এসে বসে যায়। আলতো করে নিজের ডক্টরি জ্ঞানটুকু দিয়ে হিয়াকে দেখতে থাকে। তোমার কথাটা আমার কালকেই বলা উচিত ছিল হিয়া। দেখি রেডি হও, আমরা সিনহা ম্যামের কাছে যাব এখন। এক্ষুনি যাবে? ব্যথাটা তো আর নেই। আজকে দিনটা যদি একটু দেখতাম। না, এমনিতেও একটা দিন আগেই যখন ব্যথা উঠেছিল তখনই দেখা দরকার ছিল। আমি সিনহা ম্যামকে ফোন দিচ্ছি, ওনাকে তো দেখে আসলাম, নাইট ডিউটি করতে আসলো। দেখি, ওঠো সাবধানে। উজান কথা বলতে বলতে সিনহা ম্যামকে ফোন করে। ম্যামের এই মুহূর্তে একটা ওটি চলছে, এরপর আরও একটা ওটি আছে। উনি উজানকে হিয়াকে নিয়ে 2 ঘন্টা পর আসতে বলো। উজান ফোন রেখে বলল ধীরে সুস্থে তৈরি হতে, ম্যাম ওটিতে আছে এখন। হিয়া উঠে বসে কোনোরকম ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে সময় থাকার আগে তৈরি হয়ে নেয়। শরীরটা তার ভালো লাগছে না, একটু শুতে পারলে ভালো লাগতো। তাই হিয়া সব কিছু গুছিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। উজান নিজেও সব গুছিয়ে তৈরি হয়ে হিয়ার পাশে ল্যাপটপ নিয়ে বসে যায়। এক হাত রাখে হিয়ার মাথায় আর এক হাত রাখে ল্যাপটপের প্যাডে। আমার পিচিটার কি মাথা ব্যথাটা কমেনি এখনো? হিয়া উজানের দিকে ঘুরে মাথায় রাখা উজানের হাতটা নিজের হাত দুটো দিয়ে মুঠো করে ধরে। পিচিটার অশুভ বরটা তার মাথাটা তেল দিয়ে এত সুন্দর করে মালিশ করে দিল, এতে কি পিচিটার মাথা ব্যথা থাকতে পারে? আর ম্যাডামের তো মাথা টিপে নেওয়ার একটা না একটা অজুহাত চাই, ব্যাস। বলেছে আপনাকে? আমি একটু ঘুমালাম। হ্যাঁ, সময় হয়ে আসলে ডেকে দিও। ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি একটু রেস্ট করো। উজান হিয়ার মাথায় হাত বুলে দিতে থাকে। একটা সময় হিয়া আবার উজানের হাতটা ওর মাথা থেকে এনে বুকের কাছে চেপে রাখে। সময় আছে এখনও 1 ঘন্টারও বেশি। এই সময়টুকুতে একটু ঘুমিয়ে নেওয়া ভালো। কিন্তু কিছু মুহূর্ত পরে শুরু হয় আবার সেই নির্মম সময়ের আগমন। হিয়া শুয়ে পড়ার মিনিট 20 পর শুরু হয় আবার সেই প্রথম মিসক্যারেজের মতো তীব্র ব্যথা। আস্তে আস্তে ব্যথাটা হিয়ার সারা তলপেট জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। হিয়া পেটে হাত চাপা দিয়ে হালকা নড়ে যায়। হিয়ার বুঝতে আর বাকি থাকে না এরপরে তার সাথে এখন ঠিক কী ঘটতে যাচ্ছে। আবার সেই নির্মম যন্ত্রণার মাত্রাতিরিক্ত জ্বালা হিয়ার শরীরকে তো শেষ করে দেয় সাথে এবার হিয়ার মনটাকেও দুমড়ে মুচড়ে ছিঁড়ে পুরো কাটা কাটা করে রাখে। হিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ে। সময়ের সাথে বেড়ে চলে হিয়া ছটফটেনি। উজান হিয়াকে এরকম ছটফট করতে দেখা মাত্র ল্যাপটপ থুয়ে দিয়ে ঝুঁকে পড়ে হিয়ার ওপর। কি হচ্ছে তার হিয়া এরকম কেন করছে? হিয়া কি হচ্ছে? কষ্ট হচ্ছে? দেখো আমার দিকে, পেটে ব্যথা দিচ্ছে। হিয়া কথা বলো। সব শেষ উজান, সব শেষ। কি শেষ? কিচ্ছু শেষ না। দেখি দেখি শাড়ি খুলো, আমি দেখব কোথায় ব্যথা হচ্ছে।
কিসে কষ্ট হচ্ছে তোমার? হিয়া, উঠছো কেন? কোথায় যাচ্ছ? হিয়া। হিয়া উজানকে বলে তাকে ওয়াশরুমের দিকে নিতে। উজান তাই হিয়ার কথা মতো হিয়াকে ধরে নিয়ে আসে ওয়াশরুমে। রক্ত গড়িয়ে খানিকটা হিয়ার ভেতর ভেদ করে নিচে ফ্লোরে ছড়িয়ে যায়। আর সবচেয়ে বেশি রক্ত জমতে থাকে ওয়াশরুমের ভেতরে। উজান এই মুহূর্তেই ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না। আবার সেই কিছুদিন আগের ভয়ানক অতীতটা তার চোখে ভাসছে। এই ওয়াশরুমে এইভাবে দাঁড়িয়ে ওদের বাচ্চাটা সেদিন হিয়ার সেই বাড়ি কাঁপানো চিৎকার আর কান্নার কথা মনে করতেই উজান আঁতকে ওঠে। কান্নার মেঘ এসে মুহূর্তে বাসা বাঁধে তার চোখ জোড়াতে। কিচ্ছু হবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা আবার ট্রাই করব। হিয়ান আসবে, আমি কথা দিয়েছি না তোমাকে? আর আমি তো আমার হিয়ার সব কথা রাখি, তাই না বলো? তোমাকে স্ট্রং থাকতে হবে। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। উজান যেভাবে পাচ্ছে হিয়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দ্বিতীয়বার বাচ্চাটা মিসক্যারেজ হবার এই ধাক্কাটা হিয়া কিছুতেই মেনে নিতে পারেনি। পুরো একটা শক্ত বরফের ন্যায় কোনো পাথরের মতো নিজেকে তৈরি করতে হিয়ার সময়ের প্রয়োজন হয়নি। আজ হিয়ার চোখে পানি নেই। প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার সময় হিয়া তো গলা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো উজানের বুকে কেঁদে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু আজ কিছুতেই হিয়ার মুখে চোখে কান্নার বিন্দুমাত্র ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। হিয়ার এই নিশ্চুপ থাকাটা উজানের সহ্য হচ্ছে না। ভয় হচ্ছে তার খুব। হিয়া কাঁদছে না কেন? হিয়া কি বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে, ওদের বাচ্চাটার সাথে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কষ্ট হচ্ছে? পেটে ব্যথা দিচ্ছে? কথা বলো। তুমি এরকম পাথরের মতো হয়ে আছো কেন? প্লিজ একটু আমার দিকে দেখো, রেসপন্স করো না। এই মেয়ে। উজানের কোনো কথাই এখন হিয়ার মস্তিষ্কে পৌঁছাতে চাইছে না। হিয়ার যেন সব নিউরনগুলো জট পাকিয়ে শরীরের যাবতীয় সব অনুভূতিগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। উজান আজ নিজে থেকে চাইছে হিয়া কাঁদুক, খুব কাঁদুক। কাঁদলে মন হালকা হয়। কান্নার কষ্টটা যত ভয়ানক, তার চাইতে কাঁদতে না পারার কষ্টটা আরও নির্মম। উজান আজ হিয়াকে বুঝতে পারছে না। তার নিজেকে খুব অসহায় বোধ হচ্ছে। হিয়া কাঁদলে তো তাও সান্ত্বনা দেবার জন্য তার প্রশস্ত বুকটা ছিল, কিন্তু আজ হিয়া এরকম বিমূর্ত হয়ে কেন বোবার মতো দাঁড়িয়ে আছে? হিয়ার এই অপ্রত্যাশিত ভাবটাকে তার শরীর মন কিছুতে সহ্য করতে পারছে না। কাপা কাপা হাতে উজান হিয়াকে পরিষ্কার করে দিচ্ছে। বাচ্চার রক্তপিণ্ডটা দেখেও আজ সে কিছু বলতে পারছে না। গা তার গটগট করে কাঁপছে। এদিকে হিয়াকে ক্লিন করে উজান যে হিয়াকে নিয়ে রুমে আসতে যাবে, হিয়া নিজের সব শক্তিটুকু হারিয়ে অজ্ঞান হয়ে ঢুলে পড়ে উজানের গায়ে। উজান বেসামাল হয়ে গিয়েও নিজেকে আর হিয়াকে সামলে নেয়। কাপা কাপা হাতে চেক করতে থাকে হিয়ার পালস। পালস রেট কম, ইমিডিয়েট হিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আর তাই করে উজান। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় যে তার নেই। হিয়াকে করে নিয়ে সে নিচে নেমে আসে। উজানের কোলে হিয়াকে ওভাবে পড়ে থাকতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা বাসবী, নীলিমা সহ বাকি সবাই হতবাক হয়ে যায়। শুরু হয় সবার প্রশ্নের ছুড়ে। আপাতত সবার এই সব প্রশ্নের উত্তর দেবার মন মানসিকতার সময় কোনোটাই উজানে নেই। উজান হিয়াকে নিজের গাড়িতে করে নিয়ে আসে টিউলিপে। উজানের সাথে আসে বাসবী, নীলিমা থেকে শুরু করে বাড়ির সবাই। নীলিমা আজ পারছে না বাসবীকে সামলাতে। মেয়ের এই পরিস্থিতিতে বাসবীও নিজের শরীর ছেড়ে দিচ্ছে। গাড়ির এসির মধ্যে উজানের কপালে বেয়ে ঘামের বিন্দু বিন্দু চিহ্ন স্পষ্ট দেখা মিলছে। হাতটাও ভালো করে ধোয়া হয়নি তার। অনেক জায়গায় এখনও রক্ত লেগে আছে। সিনহা ম্যাম হিয়াকে ঠিকমতো পর্যবেক্ষণ করে হিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। উনি উজানকে বলে দ্বিতীয় বাচ্চাটা মিসক্যারেজ হওয়াতে হিয়া একটা মেন্টালি শকের মধ্যে দিয়ে যাচ্ছে, আর হিয়ার এই মুহূর্তে 1-2টা মাস বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা না করাই বেটার। হিয়ার ওভারির কন্ডিশন খুব একটা ভালো নয়। হিয়ার এখন শরীরের সাথে সাথে মেন্টালি ভালো থাকাটা খুবই জরুরি। তার উপর হিয়ার হার্টের সমস্যাটা তো আছেই, এখনও হালকা পাতলা। রাত 1টার কিছু সময় পর হিয়ার পাশের টুলে বসে উজান হিয়ার পেটের পাশে মুখ ডুবিয়ে আছে। হিয়া সেন্স ফিরে ঠিকই, কিন্তু হিয়া উঠে বসে না, উজানকেও ডাকে না। তার যে নির্মম পৃথিবীর ওপর একটা বিতৃষ্ণা জমে গেছে ইতিমধ্যেই। এই পৃথিবীর বাতাস, এই পৃথিবীর আলো, এই পৃথিবীর মায়া, সব কিছুর প্রতি তার ঘেন্না জন্মে যাচ্ছে। সে তো কারোর সাথে কখনো খারাপ করেনি, তাহলে কিসের জন্য প্রকৃতি তার সাথে এত পাষাণের মতো আচরণ করছে? হিয়া হয়তো বা বাচ্চা না নেওয়াটাকে স্বাভাবিকভাবে মেনে নিত। সে তো নিজেই উজানকে কত নির্ঘুম রাত বুঝিয়ে গেছে বিষয়টা। কিন্তু কোন মা সহ্য করতে পারবে নিজের একটানা 2-2টা বাচ্চা রক্তপিণ্ডকে এভাবে চোখের সামনে পড়ে থাকতে দেখতে? হ্যাঁ, একটু নেড়ে চেড়ে এপাশ ফিরতেই উজান উঠে বসে। কাঁদতে কাঁদতে ছোট চোখ দুটো আরও ছোট হয়ে ফুলে গেছে তার। নাকের পানিটা সাথের হাঁটা দিয়ে ভালো করে মুছে নিয়ে উজান নিজেকে স্বাভাবিক করে
হিয়ার দিকে ঝুঁকে আসে। আজকে তার হাইজিন আনহাইজিন কোনো কিছুই মাথার মধ্যে কাজ করছে না। উজান হিয়ার দিকে ঝুঁকে হিয়ার মাথার কাছে গিয়ে একটা হাত রাখে হিয়ার চুলের ভাঁজে, আর এক হাত দিয়ে ধরে রাখে হিয়ার গাল। হিয়া অন্যদিকে মুখ ফিরে চেয়ে আছে দেখে উজান হাত দিয়ে হিয়ার গাল ধরে হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে আনে। হিয়ার চোখে চোখ মেলতেই উজানের চোখ ভরে আসে। কি বলবে সে হিয়াকে? তাদের বাচ্চাটা সত্যি আর নেই। সে আবার তার হিয়া মার থেকে দূরে ওই আকাশে কোথাও হারিয়ে গিয়েছে। হিয়া নিজের গালে হাত রাখা উজানের হাতটা শক্ত করে চেপে রাখে। হিয়ার কণ্ঠে অভিযোগের সুর স্পষ্ট। আমাদের বাচ্চাটা কেন আমায় ধরা দিয়েও দিচ্ছে না উজান? আমি কি খুব খারাপ মা? না, হিয়ান আমাদের সাথে লুকোচুরি খেলছে। দেখবে ও আবার আসবে আমাদের মাঝে। আমি চাই না ও আর আসুক। আমার আবার পেটে ব্যথা দিয়ে ও চলে যাবে। আমি জানি সব। হিয়ানের আমাকে একটুও পছন্দ হয়নি। তুমি ভুল ভাবছো। হিয়ান তোমাকে খুব পছন্দ করে, তাই জন্য তো সে দেখতে চাচ্ছে তার মা তার জন্য কত কষ্ট সহ্য করতে পারে, কত ত্যাগ সইতে পারে। তুমি আমায় মিথ্যে সান্ত্বনা দিও না উজান। আমি জানি উজান হিয়ান আমার কাছে আসবে না। আসলে সে প্রথমেই আসতো, এত লুকোচুরি তার করতে হতো না। না, তুমি একটু শোনো আমার কথা। আমরা আবার চেষ্টা করব। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার সব ঠিক হবে। আমাকে বিশ্বাস করো তো তুমি। তোমাকে বিশ্বাস করি, কিন্তু নিজেকে না। হিয়া, হিয়ান আমায় খুব কষ্ট দেয় উজান। আমার পেটে খুব ব্যথা দেয়। আজকে খুব কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল কেউ আমার পেটে ছুরি ঢুকিয়ে আমায় হত্যা করছে। আমার পেটে খুব আঘাত লাগছিল। আমি বুঝি মিস ক্যারেজের কষ্ট কত। সত্যি বলতে আমি না আর কোনো বাচ্চা চাই না। আমি চাই না আবার যদি এরকম অঘটন ঘটে আর তুমি এভাবে কষ্ট পাও। আমার লাগবে না কোনো বাচ্চা। দরকার পড়লে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব, ঠিক আছে? না, আমি তো খারাপ মা। যাকে অ্যাডপ্ট করবো সেই বাচ্চাটাও যদি আমাকে রেখে দূরে সরে যায়, আমি তো সেই কষ্ট সহ্য করতে পারবো না উজান। না, তুমি ভুল ভাবছো, এরকম হয় নাকি? তুমি এখন একটু শান্ত হও, আমাকে আর একটু ভরসা করো, সব ভালো হবে, আর একটু ধৈর্য ধরো। আমার পক্ষে আর কিচ্ছু সম্ভব না উজান, কিচ্ছু না। আর যদি আমার পেটে কোনো বাচ্চা না আসতো আমি মেনে নিতে পারতাম, কিন্তু দুবার হিয়ান আমার কোলে আসার পরও আমি, তুমি বোঝো নিজের সন্তানের রক্তপিণ্ডটা নিজের চোখে দেখাটা কতটা যন্ত্রণাদায়ক একটা মায়ের জন্য। তুমি বোঝো না উজান, বুঝবে না তুমি। না, চুপ। আর কাঁদতে হয় না পিচ্ছি আমার। আমারও তো কষ্ট হয়, বলো। আমারটা কে দেখবে? বাড়ি যাব আমি। যাব। কাল ম্যাম আর একবার দেখুক তারপর। না, আমি এক্ষুনি বাড়ি যাবো। এই হসপিটাল, এই স্যালাইন, এই সব কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমি জানি তো, কিন্তু ম্যাম না বললে কি করে? না, আমি বাড়ি যাব, বাড়ি যাব, আমি বাড়ি যাব। তুমি কেন শুনছো না আমার কথা? নিয়ে যাও আমায় বাড়ি। আমি থাকতে চাই না এখানে। তুমি শুনতে কেন পারছো না আমার কথা? কি বলছি আমি, শুনো না তুমি? হিয়া নিজের স্বাভাবিক জ্ঞানটুকু হারিয়ে ফেলতে শুরু করে। তার বিবেকবোধ লোপ পেতে থাকে। সে এক্ষুনি বাড়ি যেতে চায়, মানে তাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। রাগে দুঃখে ক্ষোভে হিয়া উজানের শার্টের কলার খিঁচে ধরে বারবার তাকে বাড়ি নেবার জন্য বায়না শুরু করে। উজান হিয়ার এই চিৎকাররত কান্না সহ্য করতে পারে না। হিয়াকে জড়িয়ে ধরে অকপটে বোঝাতে থাকে। হিয়া, তুমি শান্ত হও। হিয়া জেদের কাছে নিজেকে শক্ত করে রাখা উজানের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। হিয়াকে কোনোভাবেই এই হসপিটালে চার দেওয়ালের মাঝে রাখা সম্ভব হয়ে ওঠে না। উজান কী করবে ঠিক বুঝতে পারে না। বাসবে নীলিমা এসে সবাই হিয়াকে শান্ত করতে চেষ্টা করেও কারো আজ হিয়াকে বসে আনা সম্ভব হয় না। শেষমেশ উজান বাধ্য হয়ে সিনহা ম্যামের সাথে কথা বলে ভোর রাতে হিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নিজের এই রুমটাতে আসতেও একটা আর্তনাদ জেগে ওঠে হিয়ার মনে। না, এই অভিশপ্ত রুমে, এই অভিশপ্ত বিছানায় তার এই মুহূর্তে থাকা অসম্ভব। হিয়ার শরীর থরথর করে কাঁপছে। এর মধ্যে যে কতবার প্রেশারটা ফ্লট করে হিয়া নিস্তেজ হয়ে গিয়েছিল তা একমাত্র ভালো উজানই বলতে পারবে। হিয়াকে আপাতত বাসবী ওর নিজের রুমে নিয়ে গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের কোলে আগলে পরম যত্নে ঘুম পাড়িয়ে দেয়। হিয়ার মন তো ঘুমাতে চায় না। চোখ বন্ধ করলে সামনে ভেসে ওঠে সেই রক্তমাখা ধ্বংসাত্মক নির্মমতার চিত্র। কিন্তু শরীর তো আর তা মানতে নারাজ। শরীরের আর ধকল নামক বস্তুটা নেওয়ার আর বিন্দুমাত্র শক্তি নেই যে। হিয়ার এই গভীর ঘুমিয়ে তলিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িটাও ধীরে ধীরে শান্ত হয়ে আসতে শুরু করে। সবাই এক এক করে নিজের রুমে চলে গিয়ে একটা দীর্ঘশ্বাসের বাতাস সরিয়ে দিতে থাকে চ্যাটার্জি মেনশনে। হিয়ার দিকে এই মুহূর্তে তাকিয়ে থাকতে পারছে না উজান।
হিয়ার এই অবস্থার জন্য তার আর কাউকে না, তাকে তার নিজের সবচাইতে বেশি দায়ী বলে মনে হচ্ছে। উজানের নিজেরও ওদের এই রুমটায় ঢুকতে পা কাঁপছে। সন্ধ্যা অবধি তো সব ঠিকই ছিল। কি সুন্দর সে এই লাল রঙের ছোট্ট টুলটায় বসে হিয়ার মাথায় তেল মালিশ করে দিচ্ছিল। কিন্তু কি হলো হঠাৎ সব এই অসময়ের ঝড়টার কি খুবই প্রয়োজন ছিল? ছিল না তো তাহলে? উজান রুমের আরও ভেতরে আসতেই ফ্লোরে মেখে থাকা রক্তগুলোর দিকে তার চোখ যায়। মুহূর্তে শরীরটা এতটা ঝাঁকুনি দিয়ে ওঠে তার, মনে পড়ে একটু আগের সে নির্মমতার আবহ। সাথে মনে পড়ে ওয়াশরুমে তো এখনও ওদের বাচ্চার ওই শেষ চিহ্নটুকু পড়ে আছে। সেটাকে তো সমাহিত করা এখনও বাকি। কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুমে আসতেই উজান আর এবার নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না। শরীরের সব শক্তিটুকু ফুরিয়ে আসতেই ওই রক্তাক্ত মেঝেতে সে বসে যায়। এবার যে তারও একটু কান্না করা দরকার। বাচ্চাটা হারানোর কষ্ট কি শুধু হিয়াকেই কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে? তা কিন্তু নয়। উজানকেও এই তছনছ হয়ে যাওয়া মুহূর্তটা ধারালো ছুরির মতো এসে বুকে হানা দিচ্ছে। শুধু হিয়াকে সামনে রাখতে হবে বলে তা অপ্রকাশিত হয়ে আছে। কিন্তু আর কত? হিয়া তো এখন ঘুমিয়ে আছে। এখন উজান কাঁদলেও যে হিয়া দেখার ভয় নেই। তাই তো উজান কাঁদতে শুরু করে। ধীরে ধীরে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানির সাথে তালে তাল মিলিয়ে মিলিয়ে শুরু হয় সেই কান্নার বেগ। মুহূর্তে সেই ফুঁপে ফুঁপে ওঠা কান্নাটা এবার চিৎকারে পরিণত হতে থাকে। উজান কাঁদে, খুব কাঁদে, গলা ছেড়ে দিয়ে কাঁদে। এর যে সৃষ্টিকর্তা যদি হিয়ার কোল জুড়ে কোনো বাচ্চা আসার সম্ভাবনা না রাখত, এর চেয়ে সৃষ্টিকর্তা যদি তাদের এই ক্ষণিকের সুখ দিয়ে মন ভুলিয়ে না রাখত, তাও যেন ভালো ছিল। কিন্তু এই রকম সুখ দুঃখের মাঝ নদীতে ভাসিয়ে না দিলেই হয়তো উনি সবচাইতে ভালো করতে পারতেন। আজ 1 মাস পর, সেদিনের ওই ঘটনাটার পর থেকে হিয়া নিজেকে একদম সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে। সবার থেকে সে যেন এখন নিজেকে এক প্রকার আড়াল করে রাখতেই পছন্দ করে। যতটা পারা যায় কম কথায় কাজগুলো শেষ করে নিতে যেন তার মন চায়। একদম বোবা হয়ে আছে এমন এক অবস্থা। সে যে ঘরে থাকে এখন সেটাও বোঝা দেয়। সে ছোট থেকে এই মেয়ের এই বাড়ির ওপর নিচে ঘর ও ঘর কাঁপানো ছাদ কখনো বা ব্যালকনি সব জায়গাতে যার মুহূর্তের মধ্যে আনাগোনা দেখা মিলত, তা যেন একটা সুদূর অতীতের মতো হয়ে দাঁড়িয়ে আছে আজ। মাঝে মাঝে তো এমনও হয়ে দাঁড়ায় সারাদিন নিজের রুম ছেড়ে অন্যের রুম তো দূর, নিজের ঘরের ব্যালকনিতেও হিয়া ওর পা রাখে না। পড়াশোনাতেও তার সব গোল্লায় গিয়ে পড়েছে। উজান ও হিয়ার মন পরিস্থিতি দেখে হিয়ার সামনে আর এই পড়াশোনার চ্যাপ্টারটা তুলে ধরে না। হিয়া ইদানিং কেমন জানি একটা চিন্তার জগতে নিজেকে হারিয়ে ফেলে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত সিলিংটার দিকে। উজান এখন চেম্বার থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরলেও হিয়ার মাঝে দেখা যায় না কোনো চঞ্চলতা। কেমন যেন দিনে দিনে একটা দায়সারা হয়ে যাচ্ছে হিয়ার সবটা। গত সপ্তাহের প্রথম দিকে নীলিমার ডেলিভারি সম্পন্ন হয়। নীলিমার কোল জুড়ে আসে তার আর বিহানের ভালোবাসার এক ছেলে সন্তান। নীলিমাকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়। হিয়া আর এর মধ্যে নীলিমাকে দেখতে হসপিটালে যায়নি, আর কেউ তাকে যাবার জন্য জোর করেনি। তাদের সবার একটাই ভয়, হিয়া এই বিষয়টা ঠিকভাবে গ্রহণ করবে তো। কিন্তু না, হিয়া কোনো পাগলামি করে না, না মন খারাপ করে দরজায় খিল আটকে কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছে। নীলিমারা বাড়িতে আসে হিয়া ছুটে যায় নীলিমার কাছে। অনেক যত্নে পরম স্নেহ দিয়ে করে তুলে নেয় নীলিমার বাচ্চাটাকে। হিয়ার আজ মন খারাপ নেই, না না আছে মনের মধ্যে কোনো ক্ষোভ বা হিংসা। শুধু তার একটাই আর্তনাদ, তার 2টো বাচ্চার পরিণতি এত ভয়ানক না হলেও পারত। বাচ্চাটা কিন্তু একদম তোমার মতো দেখতে হয়েছে নীলিমাদি। দেখো কিরকম গাঢ় গাঢ় চোখগুলো, ঠিক তোমার যেমন। তুমি এই কথা বলছো হিয়া? এবার ওর বাবা শুধু শোনো, কাল থেকে সবাই এই আমার মতো হয়েছে হয়েছে বলছে। আর এই কথা শুনতে শুনতে বিয়ানের মেজাজ এখন খুবই বিগড়ে আছে। ভাগ্যিস তোমার মতো গুলুমুলু দেখতে হয়েছে। বিহানদার মতো হলে তো ওই বাঁকা হাসি দিয়ে রাখতো সব সময়। বাবুর নাম কিছু ঠিক করনি এখনো? কি বলে ডাকবে? সারাক্ষণ এই বাবু বাবু করবো নাকি? কালকে থেকে তো সবাই নামই খুঁজছে, তুমি একটা ঠিক করে দাও না ভেবে কি রাখা যায়। আমার আর রুজানের কখনো বাচ্চা হলে তো আমরা ঠিক করেই রেখেছিলাম আমাদের দুজনের নামের সাথে মিল রেখে রাখবো হিয়ান।
কিন্তু তা তো আর হলো না। তুমি একটা কাজ করতে পারো তো নীলিমাদি, তুমিও তোমাদের নামের সাথে মিল করে একটা নাম রাখো, বিহান নীলিমা। বিলি না, না না, নীলিমা বিহান, নিহান।